আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন, বাট আমি মনে করি দিস ইজ এ রং থিং। আমরা যদি মনে করি এখন যে অ্যাডমিনিস্ট্রেশনের যে অবস্থা, যেভাবে প্রতিটা লেয়ারে মানে আওয়ামী লীগ অবলিক ভারতীয় লোকজন আছে, তারা এই একটা ভালোভাবে নির্বাচন হতে দেবে না। নির্বাচন হলেও যদিও বিএনপি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপর তারা এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। তো আমার মনে হয় এই মুহূর্তে এই সরকারের উপরে ভারতের একটা ভালো প্রভাব আছে। এই প্রভাবটা জেনে বা না জেনে আমাদেরকে এটার মুক্ত করতে হবে। ভারতে এখন পজিশন হচ্ছে তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ভারতের কি ভূমিকা ছিল, তারা আসলে গোপনে কতজনকে হত্যা করেছে এবং তারা আসলে বর্তমানে যে হাঙ্গামা শুরু করার চেষ্টা করছে এবং একটি বড় ধরনের যুদ্ধের পরিকল্পনা করছে, সেটি আসলে কিভাবে করছে বা তাদের পরিকল্পনার কি, প্রিয় দর্শক এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন কর্নেল মুস্তাফিজ রহমান। আমরা মুস্তাফিজের আলোচনা শুনবো, তারপরে থাকছে বিস্তারিত। আমাদেরকে এটার মুক্ত করতে হবে। ভারতে এখন পজিশন হচ্ছে তারা ভেবেছিল যে বাংলাদেশ তাদের অধীনে একটা অঙ্গরাজ্য টাইপ, তারা কখনোই আমাদেরকে হেল্প করেনি। আমাদের ইয়াটাকে ত্বরান্বিত হয়েছে শুধু। এবং তারা করেছে কি, ভারত ভাগ করেছে এবং তারা লাভের গুড়টা নিয়েছে, এবং এটার জন্য আওয়ামী লীগ সরকার দিয়ে আমাদের মাথার ভিতরে ঢুকাচ্ছে। এই কৃতজ্ঞতাবোধ আমাদের এখানে থাকা উচিত। প্রথমে যেটা বলতে চাই, আজকে সকালবেলা উঠে আমি যেটা দেখলাম যে আগরতলায় যে হামলাটা হয়েছে, এটা মূলত হচ্ছে তারা ইন্ডিয়া ব্যাডলি চাচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগুক। এই দাঙ্গা লাগলে তারা অলরেডি তাদের মিডিয়া ওইভাবে সেট হয়ে আছে। আমরা যদি দেখি যে এই আনরেস্টটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি ওই যে 22 জন অফিসারের নাম বের হয়েছিল, আপনারা যেটা জানেন যে গুম কমিশন যেটা বের করেছিল, এরা প্লাস হচ্ছে সার্ভিং কিছু জেনারেলদের নাম ওখানে আছে। এটাকে কাভার করার জন্য মনে করেন ইন্ডিয়া অনেকদিন আগেই বসে আছে দেশে একটা আনরেস্ট তৈরি করার জন্য। সো তারা অ্যাকচুয়ালি যখন শেখ হাসিনার পতনটা হয়, আমরা সবাই জানি যে তারা এই দেশে 8 10 9 9 10 লেয়ারে আওয়ামী লীগের লোক রেখেছে। কিন্তু তারা ওই যে মাহবুব ভাই যেটা বললো যে যে তারা যে কাশ্মীর সলিউশনের একটা দিয়ে গেছে, ইটস ভেরি ট্রু। এবং যখন এই আন্দোলনটা হয় তখন কিন্তু ভারতীয় নাগরিক এই দেশে অস্ত্র সহ ছিল, এবং আমি একটা প্রুফ দিয়েছি যেটা জাহানাবাদ ক্যান্টনমেন্টে 21 জনের মতো ছিল, এক্সকিউজ মি, অস্ত্র, রাবার বুলেট এবং টিয়ার গ্যাস এবং লাইভ বুলেট নিয়ে। সো এরা অ্যাকচুয়ালি ওই একই ফর্মুলাতে চেয়েছিল আমাদের আন্দোলনকে দাওয়াতে। এবং আপনারা যে ইলিয়াস হোসেনের ভিডিওতে দেখেছেন যে ডিজি বিজিবি যে বলেছে যে 1000 খানেক লোক মেরে দিলে ঠিক হয়ে যাবে, দিস ট্রু। যে তারা ভেবেছিল। এবং আপনারা মনে করে দেখেন যে গত বছর সম্ভবত 28শে আগস্টের যে বিএনপির যে একটা মহাসমাবেশ হয়েছিল, তখন আহ, হ্যাঁ, কিছু বলতেন মোহন ভাই? হ্যাঁ, 28 অক্টোবর 28 অক্টোবর, 2023। হ্যাঁ, আচ্ছা 28 অক্টোবর, তখন যখন সারা ঢাকা বাংলাদেশ থেকে যখন লোকজন এখানে আসলো, তাদেরকে পুলিশ বলছে তোমরা আসছো কেন, এই সরকার তো পতন হবে না। কারণ তারা অলরেডি জানে, সরকারের মাইন্ডসেটটা তারা অলরেডি জানে যে সরকার পতন হবে না। কি জন্য? কারণ সরকার ইচ্ছা করলে এরকম লাখ মানে 1000 খানেক লোক ফেলে দিবে। তো এইটাই এখানে হয়েছে। কিন্তু যখন এটা হয়ে যাওয়ার পরে, যখন এই সিচুয়েশনটা হয়ে যাওয়ার পর তারা এখন দেশের মধ্যে যখন আনরেস্ট সৃষ্টি করতেছে, চেষ্টা করবে, তখন কিন্তু প্রথম দিকে তারা একটু আপনি যেটা প্রশ্ন করলেন যে কেন এত দেরিতে, এর কারণ হচ্ছে তারা একটা রাইট টাইম খুঁজতেছিল। রাইট টাইমটা কখন হচ্ছে? এই 22 তারিখে যখন, সরি, এই 22 জনের নামটা যখন আসে, তখন এর মধ্যে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ছিল ডিজিএফআই, এনএসআই এবং এইখানে চাকরি করেছে এরকম লোকজন। এবং এরাই কিন্তু আমাদের দেশের যে আন্ডারগ্রাউন্ডে যে সমস্ত ইন্ডিয়ান কানেকশন আছে তাদেরকে চিনে। এদের মাধ্যমেই কিন্তু তখন তারা এই আনরেস্টটা করেছে। এবং আমার এই যে ইলিয়াস হোসেন যে বলেছে যে 1 ঘন্টার মধ্যেই একটা ক্রাইসিস হতে পারে। আপনি যদি, আমি অ্যাকচুয়ালি 2 দিন আগে লাইভে বলেছিলাম যে এই যে সিচুয়েশনটা হয়েছে, সেনাপ্রধান, আমি জানি যে আমি সবাই বলেছি এর আগে যে সেনাপ্রধান যে সমস্ত লোকরা গুম খুন এবং অন্যান্য অন্যায়ের সাথে জড়িত তাদেরকে এখন পর্যন্ত স্যাক করতেছে না। এবং ডিজি বিজিবি 9 ডিবির জিওসি এবং অন্যান্যদেরকে রেখে দিছে একটা সিচুয়েশনের জন্য। যদি এমন কোন সিচুয়েশন হয়, দেশে আনরেস্ট হয়, আর্মি যদি ক্ষমতা নিতে, জনগণই যদি যখন বলে যে ক্ষমতা নিতে, তখন দেখা যাবে যে এই জেনারেলরা এবং পারপিটাররা যারা আছে তারা বেঁচে যাবে। এই হচ্ছে গেম প্ল্যান। এটা ইউজ করে ইন্ডিয়া এই বাংলাদেশের ভিতরে আনরেস্ট করার চেষ্টা করতেছে। এই যে দেখিয়েছে যে অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইজ ট্রু, তারা চেষ্টা করতেছে দেশের মধ্যে একটা আনরেস্ট করার জন্য। কিন্তু এটা সফল হবে না। কি জন্য? আমি যেটা লেটেস্ট খবর পেয়েছি যে এই গোয়েন্দা সংস্থাগুলো সেনাপ্রধানই চালাচ্ছেন। এবং আমি আরেকটা জিনিস জেনেছি যে অ্যাকচুয়ালি কিছুদিন তারেক জিয়াকে ফোন করেছিলেন
কি কথা হয়েছে আমি জানি না, বাট উনি ইয়া দেওয়ার চেষ্টা করেছেন যে আগামী 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবেন, বাট আমি মনে করি দিস ইজ এ রং থিং। আমরা যদি মনে করি এখন যে অ্যাডমিনিস্ট্রেশনের যে অবস্থা, যেভাবে প্রতিটা লেয়ারে মানে আওয়ামী লীগ অবলিক ভারতীয় লোকজন আছে, তারা এই একটা ভালোভাবে নির্বাচন হতে দেবে না। নির্বাচন হলেও যদিও বিএনপি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, তারপর তারা এই সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। সো আমার মতে আমাদের উচিত ধৈর্যশীল হয়ে, এবং এই যে ভারত যে অপপ্রচারটা একদম ঠান্ডা মাথায় ইয়া করা। আপনারা একটা জিনিস দেখেন যে এই ইসকন যে গন্ডগোলটা করার চেষ্টা করছে, তারপরে দেখেন যে আপনারা দেখলেন গত পরশুদিন কি বলে মুন্নি সাহা হঠাৎ করে হাইডিং থেকে বের আসছে। আপনার কি মনে হয় না এতদিন হাইডিং এ থেকে এই মুহূর্তে কেন আসলো? এসছে পাবলিকের সামনে নিজেকে উপস্থাপন করেছে, যদি তার উপর যদি মব জাস্টিস টাইপ কিছু হ্যাক, এটা নিয়ে চতুর্দিকে হল্লা হল্লা এখন বাংলাদেশের মধ্যে হিন্দু নির্যাতন হচ্ছে এই জিনিসটা। বাট আমরা দেখলাম যে আমরা অ্যাকচুয়ালি এখন অনেক ধৈর্যশীল, এবং আমি দেশবাসীকে বলবো যে এই সময়টার মধ্যে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ভারত চাচ্ছে ব্যাডলি আমাদের ভিতরে, এই যে আজকে এই গতকালকে সকালে যে আগরতলাতে আক্রমণটা হয়েছে, এর মানে হচ্ছে আমরা যেন এটা রিটালিয়েট করি। বাট বুঝতে হবে এই আক্রমণটার মধ্য দিয়ে আন্তর্জাতিক অনুযায়ী জেনেভা কনভেনশন 1961 সম্ভবত, যে ওই দেশে যে আমাদের এম্বাসিটা আছে ওইটা আমাদের নিজস্ব সম্পত্তি, আমাদের নিজস্ব ল্যান্ড। ওই যে অবস্থানটা যে ল্যান্ডের মধ্যে আছে ওই ল্যান্ডটা বাংলাদেশের সম্পত্তি। ওখানে যদি তার মানে হচ্ছে তারা বাংলাদেশকে অ্যাটাক করেছে, এবং এটা অ্যাটাকটা প্রিভেন্ট করতে তারা পারেনি, এবং তারা নাকি এটার জন্য সরিও বলেছে। বাট এটা আন্তর্জাতিক পর্যায়ে এখন নিয়ে যেতে হবে, এবং আমাদের মিডিয়াকে এটা নিয়ে মানে ওরা যেভাবে মিডিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে এক্সপোজ করতেছে, আমাদের মিডিয়া আমি বলবো রীতিমতো ফেল ফেল। তো আমাদের মিডিয়ার উচিত, এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আমাদের আছে। মিডিয়া কি ইচ্ছে করেই ফেল, নাকি আসলে মানে ভারতের সাথে এক ধরনের নমনীয়তা আমাদের মিডিয়ার বিষয়তে? এমনিতেই অনেক মিডিয়ার ব্যাপারে আছে যে ভারতের সাথে এক ধরনের আঘাত করা আছে, তো সেরকম কোনো পরিস্থিতি কিনা? আপনি দেখবেন যে নর্মাল অন্যান্য চ্যানেলের হেডিং এবং এইটার মধ্যে মানে মমতার ইয়া নিয়েই দেখলাম যে প্রথম আলো বা ডেইলি স্টার একটা হেডিং দেখলাম যে মানে মোট কথা হচ্ছে ধরি মাছ নাচুই টাইম টাইপ একটা, আমরা এক্স্যাক্টলি মনে পড়তেছে না এখানে। মানে তাদের হেডিং এর মধ্যেই হচ্ছে ভারতকে একটু ইয়া দেওয়ার, যে ভারতের আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তাদের ইয়াটা অন্যান্য ইয়ার থেকে আলাদা, কিন্তু উনি স্পেসিফিক ভাবে বলেছেন যে শান্তিরক্ষী মিশন ইয়ার কথা, ওইটা কিন্তু উল্লেখ করেন নাই ডেইলি স্টার বা প্রথম আলো, আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। আমার কথা হচ্ছে অন্যান্য যে মিডিয়াগুলো আছে এগুলা 5ই আগস্টের পরে তাদের প্রেসারের জন্য চেঞ্জ করলে তাদের অরিজিনাল মাস্টার রয়ে গেছে তারাই, এটা তো চেঞ্জ হয় নাই। এবং আমরা যে অ্যাকচুয়ালি সাফার করতেছি যেটা, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব বা জার্মানিতে নাজিকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছিল, বা যে সমস্ত ফরাসি বিপ্লবে যারা ওই সরকারের ইয়া ছিল তাদেরকে যেভাবে প্রসিকিউট করা হয়েছিল, ওইটা আমরা করি নাই দেখে এই যে ওবায়দুল কাদের বলেছিল যে 5 থেকে 10 লাখ লোক মারা যাবে, ইয়া হবে, ওই জিনিসটা না হয়ে আমরা যখন সুশীল হইলাম, এই সুশীলের চান্সটা পুরোপুরি ভাবে নিচ্ছে হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত, এবং উল্টা আমাদেরকেই এখন বানাচ্ছে হচ্ছে আমরা নাকি হিন্দুদের উপর নির্যাতন করছি আন্তর্জাতিকভাবে। তো আমি মনে করি যে তাদের এই মুহূর্তে বাংলাদেশের যে সরকারটা অবশ্যই নাজুক, এবং এই সুযোগটা অ্যাকচুয়ালি নাজুকটা করার পিছনে ভারতের অবদান আছে আমি মনে করি। এবং আমি মনে করি যে প্রফেসর ইউনূস এই জিনিসটা ভালোভাবে দেখবেন। আমার মনে হয় যে উপদেষ্টা মন্ডলীর সদস্যের মধ্যে সিরিয়াসলি একটা চেঞ্জ হওয়ার প্রয়োজন আছে। এবং আমি ডক্টর আসিফ নজরুল নিয়ে যে কথাবার্তা আছে, আমি ওনাকে ভারতীয় চর বলবো না, কিন্তু আমি বলবো ওনার যে আচার আচরণ এবং ওই যে তিনজন সমন্বয়ককে নিয়ে যাওয়া নিয়ে যে ভুল বুঝাবুঝিটা বা ইচ্ছাকৃতভাবে ওইটার উনি ব্যাখ্যা দেন নাই, এবং উনি যে জেনারেল হামিদের সাথে গিয়েছিলেন সেনা ইয়াতে, এটার ব্যাপারে কিছু বলেন নাই। সো আমার কাছে মনে হয় উনি হয়তো ভারতীয় এজেন্ট না, কিন্তু উনি ইনফ্লুয়েন্স বাই দেম। সো আমার মনে হয় এই মুহূর্তে এই সরকারের উপরে ভারতের একটা ভালো প্রভাব আছে। এই প্রভাবটা জেনে বা না জেনে আমাদেরকে এটার মুক্ত করতে হবে। ভারতে এখন পজিশন হচ্ছে তারা ভেবেছিল যে বাংলাদেশ তাদের অধীনে একটা অঙ্গরাজ্য টাইপ। এবং আমার একজন ফ্রেন্ড আছেন এখানে রওশন রওশন ইয়াতে, উনি যেখানে কাজ করেন ওখানে এক ভারতীয় নাগরিক তাকে বলেছিল যে বাংলাদেশ তো আমাদের, এইভাবে উনি কথা বলেছেন। পরবর্তীতে উনি এটা নিয়ে কমপ্লেন করার পরে সে ভারতীয় চাকরি চলে গেছে। বাট কথা হচ্ছে তাদের মাইন্ডসেটটা হয়েছে ভারত আমাদের। এবং এই যে শুভেন্দু যে কথাটা বলেছে যে আমাদের মুক্তিযুদ্ধ তারা এনে দিয়েছে, বাংলাদেশ একটা আমাদের। বাংলাদেশ আমাদের বা এই মুক্তিযুদ্ধে তারা সহায়তা করেছে,
একটা জিনিস আপনি দেখবেন যে 1965 ওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত, কার্গিল থেকে শুরু করে এখন পর্যন্ত কোন যুদ্ধে ভারত কমপ্লিটলি উইন করেছে? অনলি 71। বিকজ ভারত উইন করেন, এটা আমরা উইন করেছি, আমাদের মুক্তিযোদ্ধারা উইন করেছে। কার্গিলে তারা বলতে পারে যে ভারত পাকিস্তান উইন করেছে, দ্যাট ওয়াজ আমেরিকান ডিপ্লোম্যাটিক প্রেশার। 65 ওয়ারে তারা যুদ্ধ জয় করেনি বিকজ অফ বাংলাদেশি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। এটা মনে রাখতে হবে, সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশের রেজিমেন্ট, যারা লাহোরে ঢুকতে দেয় না ইন্ডিয়ার বাহিনীকে। তাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা যে ভারতের সাথে যে মুক্তিযুদ্ধে তারা যদি লাস্ট 15 দিনে না আসতো, আমরা হয়তো আরো 2-3 মাস লাগতো আমাদেরকে দেশটা স্বাধীন করতে। সো তাদের এই জিনিসটা করে, এবং তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সেনা প্রধান ছিল ওসমানীকে তারা ওখানে আসতে দেয় নাই, তাদের হেলিকপ্টারের মধ্যে গুলি করেছে। সো এটা হচ্ছে তাদের, তারা কখনোই আমাদেরকে হেল্প করেনি, আমাদের ইয়াটাকে ত্বরান্বিত হয়েছে শুধু। এবং তারা করেছে কি, ভারত ভাগ করেছে এবং তারা লাভের গুড়টা নিয়েছে, এবং এটার জন্য আওয়ামী লীগ সরকার দিয়ে আমাদের মাথার ভিতরে ঢুকাচ্ছে। এই কৃতজ্ঞতাবোধ আমাদের এখানে থাকা উচিত। আমাদের মনে করি যে এখন বাংলাদেশের ভিতরে যে ভারতের প্রতি যে ঘৃণাটা দিয়েছে, এবং এটা মানে ভারত ঘৃণা দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতেছে, দ্যাটস দ্য রং স্ট্র্যাটেজি। তাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। তাদের এই অজিত দোভালের রং পররাষ্ট্র নীতির জন্য তারা আজ বন্ধুহারা। তার যতগুলো সীমানার মধ্যে যতগুলো দেশ আছে, তারা কেউই তাদের সাথে ভালো সম্পর্ক নাই। লাস্ট ছিল হচ্ছে এই আওয়ামী লীগের হাসিনা রেজিম, অনলি রেজিম, নট জনগণ। সো এখন জনগণও তাদের এগেনস্টে, এবং আমি মনে করি যে আমাদের এখন একটা মোর্চা করা উচিত, একটা করা উচিত ভারতের যতগুলো প্রতিবেশী সবকিছু নিয়ে। এবং এর মধ্যে যদি পাকিস্তান থাকে, আমি আরো খুশি যে একটা নিউক্লিয়ার দেশের সাথে এবং চায়নার সাথে আমাদের করতে হবে, কারণ ভারত আমাদের সাথে যেভাবে উঠে পড়ে লেগেছে, আমরা অ্যাকচুয়ালি মিডিয়াতে তেমন ভালো করতে পারতেছি না। সিম্পল, এটা আমাদের নিজেদের দোষে হোক হোক, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো অ্যাক্টিভ হইতে হবে। আমি মনে করি যে এখনই, আমি জানি না যে ভারতের অ্যাম্বাসেডারকে উনি ডেকেছেন কিনা এটার প্রতিবাদ জানানোর কথা। ফার্স্ট কাজ ইয়াই ছিল, কিন্তু তাকে ডেকে প্রতিবাদ জানানো, যে তাকে ডেকে বসে যে প্রতিবাদ জানানো, এটা আন্তর্জাতিক প্রচার করা। সো আমি মনে করি যে এই মুহূর্তে ফার্স্ট কথা হচ্ছে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের ট্র্যাপে পা দেওয়া যাবে না। এই সরকারকে আরো শক্তিশালী করতে হবে, এবং এটার জন্য প্রফেসর ইউনূসকে এই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ আর্মি, ওদের বিএসএফ আমাদের বিজিবির সামনে দাঁড়াইতে পারেনি বিকজ অফ মিলিটারি কমান্ড, এবং এটার জন্য কিন্তু তারা এই বিজিবি বিলখানা হত্যাকাণ্ডটা ঘুরিয়েছে, এবং তারা চেষ্টা করেছিল ওখান থেকে আমাদের মিলিটারি কমান্ডকে সরিয়ে দেওয়ার জন্য। উনি এমন একটা সিচুয়েশন, যখন ভারতের উপরে আমাদের প্রচন্ড আগ্রাসন চলতেছে, আমরা ভারতীয় পণ্য বর্জন করতেছি, এন্ড আই স্যালুট তারেক ফর দ্যাট হিজ রোল অন দিস। আমি ফুললি সাপোর্ট করি এটা, আমি নিজেও আমেরিকাতে এখানে বসে এটা ক্যাম্পেইন করেছি। কিন্তু এখানে দেশে বসে একটা উপদেষ্টার পজিশনে বসে উনি এই কথাটা বলেছেন, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের জনগণের সাথে যে উপদেষ্টা সবাই এক রোলে নাই, এটা হচ্ছে তার প্রমাণ। উনি বলেছে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী নয়, বাংলাদেশের জনগণ 100% হলে 99.99% হচ্ছে ভারত বিরোধী। এবং এটাই আমাদের পলিটিশিয়ান এবং উপদেষ্টারা মাথার ভিতরে ঢুকাইতে পারতেছে না। তারা চাচ্ছে ব্যাডলি বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। সো এইটার জন্য তারা একটার পর একটা কাজ করতেছে। ওই যে আমি আবার বলেছি যে মুন্নিশা হঠাৎ করে পাবলিকলি ফেসটা দেখালো, কারণটাই হচ্ছে যাতে ওর তার উপরে একটা হামলা হয়, হামলা হলে এটাকে সাম্প্রদায়িক হামলা হিসেবে আন্তর্জাতিকভাবে করতে পারবে। সো সবকিছুই হচ্ছে একটা সিচুয়েশন তৈরি করা, এবং তারা জানে যে ভারত শেখ হাসিনার মাধ্যমে এটা বাংলাদেশের পুরা কন্ট্রোলটা ছিল, এবং তাদের যে রয়ের এবং চাণক্য নীতি যেটা, এটার একটাই হচ্ছে প্রতিবেশী দেশ তার নিজের দেশকে মানে শান্তিপূর্ণ রাখতে হলে পাশের দেশগুলোকে তাকে কন্ট্রোল এবং চুক্তির মাধ্যমে কন্ট্রোলে রাখতে হবে। তারা এই শেখ হাসিনার মাধ্যমে এটা সাকসেসফুলি পারছিল, এখন এটা পারতেছে না। বাট অরিজিনাল জিনিস হচ্ছে এখন এটা হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। এখন ওরা ওই পার্ট থেকে উস্কানি দিতেই থাকবে। আমরা এই উস্কানিতে মানে রিয়েক্ট করবো না, নাম্বার ওয়ান। কিন্তু আমরা শুধু অফিসিয়াল পারপাস, যেটা আমাদের পররাষ্ট্র নীতির মাধ্যমে যে অফিসিয়াল যে সমস্ত কাজ করার কথা, মিডিয়ার মাধ্যমে যেগুলো প্রতিবাদ করার কথা, আন্তর্জাতিক ফোরামে যে সমস্ত ইনফ্লুয়েন্সার আছে, আমি মনে করি যে প্রফেসর ইউনূস নিজেও একজন ইনফ্লুয়েন্সার। উনি যদি এসে একটা পাবলিকলি বক্তব্য দেন, এটা আন্তর্জাতিক মিডিয়াতে এটা প্রকাশ পাবে। এবং আজকে দেখলাম যে পররাষ্ট্র উপদেষ্টা উনি সমস্ত দেখে ডেকেছিলেন। আমি আর একটা ভিডিও ফুটেজ দেখলাম যে ব্রিটিশ এম্বাসিতে এই বাংলাদেশি হিন্দু মধ্যে হিন্দুদের উপরে অত্যাচার হতো, মর্মে দিচ্ছে, এগুলো সব মর্মে যে স্টেটমেন্ট দিচ্ছে, এগুলো সবই মিথ্যা। এবং এগুলোকে প্রমাণ করার জন্য আমাদের পররাষ্ট্র নিয়াকে আরো
এফেক্টিভ নীতি মানতে হবে, বাট এট দ্য মিনটাইম আমাদের যেটা করতে হবে, আমাদের জনগণকে শান্ত থাকতে হবে। তারা যে বলতেছে যে 35,000 সৈন্য ভারতে বা কিছু কিছু জায়গায় আরো বাড়িয়ে বলতেছে, এগুলো অল বুলশিট। যে সারওয়ার স্যার যেটা বলেছে যে এখানে আমাদের যে স্ট্রেংথ আছে তার 1:3, এর 3 ভাগ বেশি স্ট্রেংথ তারা কখনোই আনতে পারবে না। আর সেটা হচ্ছে আমাদের ওর কথা হচ্ছে, আমি ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের সাথে ক্লোজলি কাজ করেছি আমি যখন সিও প্যারাকমান্ডো ব্যাটালিয়ন ছিলাম। আমি দুইটার পার্থক্য ক্লিয়ারলি আমি বুঝতে পেরেছি। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা আমার নিজের এক্সপিরিয়েন্সে নেওয়ার কথা নয়, আমি এই দুইটার এই যে ক্যাপ্টেন উদ্ভাসের একটা স্টোরি আমি ফেসবুকে করেছি, যে সে বাংলাদেশের কমান্ডোদের ট্রেনিং সিস্টেম নিয়ে ভারতে পালিয়ে গেছে। কি জন্য? কারণ তারা আমাদের সাথে ট্রেনিং করে দেখেছে যে আমাদের ট্রেনিং অ্যান্ড আমাদের কোয়ালিটি ফার বেটার দেন দেম। তারা ক্যাপ্টেন উদ্ভাসের কাছ থেকে ট্রেনিং এর সবকিছু নিয়ে আবার ফেরত দিয়েছে। উদ্ভাস এখন যে ঢাকা জেলে আছে। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে, আপনাদের কি মনে আছে পদুয়া, রৌমারী পদুয়ার কথা? ওখানে হুম তাদের মোর দেন 100 ওয়াজ ডেড অ্যান্ড ইনজুর্ড। কি কারণে? কারণ ওরা যে ইনফিল্ট্রেট করতেছে এটা আমাদের দেশের জনগণ আমাদেরকে আগে থেকে জানিয়ে দিয়েছে, এবং বিজিবি আমাদের যেহেতু কমান্ডেড বাই মিলিটারি অফিসার, এবং তাদের নেতৃত্বের কারণে কিন্তু ভারত দাঁড়াতে পারে নাই। যতগুলা লাশ ছিল সব বাংলাদেশের, এটা নিয়ে কিছু করতে পারে না, কারণ 100+ লাশ বাংলাদেশের সীমানার ভিতরে ছিল। তো এটা নিয়ে আন্তর্জাতিকভাবে তারা কিছুই করতে পারেনি। এবং এটা হচ্ছে, আমি এটা প্রমাণ যে বাংলাদেশ আর্মি, ওদের বিএসএফ আমাদের বিজিবির সঙ্গে দাঁড়াইতে পারেনি বিকজ অফ মিলিটারি কমান্ড। এবং এটার জন্য কিন্তু তারা এই বিজিবি বিলখানা হত্যাকাণ্ডটা ঘুরিয়েছে, এবং তারা চেষ্টা করেছিল ওখান থেকে আমাদের মিলিটারি কমান্ডকে সরিয়ে দেওয়ার জন্য। সো আমি মনে করি এখন এটা একটা ধৈর্যের পরীক্ষা। এই যেহেতু একটা অন্তর্বর্তী সরকার আছে, এটাকে আমাদেরকে পুরোপুরি সাপোর্ট দিতে হবে। আমাদেরকে যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা মিডিয়াতে যারা আছে, তাদের ফুল ফ্লেজেড, এবং আমি মনে করি যে ন্যাশনাল একটা সিকিউরিটি বিষয়ক যে ন্যাশনাল কমিটি আছে, যেটার মধ্যে সমস্ত আর্ম ফোর্সেস, গোয়েন্দা সংস্থা প্লাস পলিটিক্যাল উইং এর মানে যে সমস্ত মিনিস্টাররা এটার সাথে কমিটির সাথে থাকতো, এই কমিটির একটা জরুরি ঘোষণা, আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি নিয়ে যে একটা জরুরি কমিটি আছে, ওইটার একটা মিটিং কল করা উচিত, এবং একটা মানে ন্যাশনাল ভাবে একটা গেম প্ল্যান করা উচিত যে আমরা কিভাবে ভারতের, কারণ ভারত আমাদের এগেনস্টে অল আউট গিয়েছে, এবং এটা আমাদেরকে অল আউট ভাবে যেতে হবে, এবং এটাতে করতে হবে দেশের মানুষকে ধৈর্যশীল রাখতে হবে। তারা যেন কোনো উস্কানিমূলক না করে, হ্যাঁ, শান্তিপূর্ণভাবে এটার এগেনস্টে প্রোটেস্ট চলতে থাকবে। এবং আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা একটা স্ট্রং, আমি মনে করি কালকের মধ্যেই তাদের অ্যাম্বাসেডারকে ডাকিয়ে এটার বিষয়ে প্রতিবাদ সহ আন্তর্জাতিকভাবে, এবং এই জিনিসটা ইউএনএ আমাদেরকে উপস্থাপন করতে হবে বলে আমি মনে করি। এবং এইটা ডিপ্লোম্যাটিক্যালি ফাইট করতে হবে, আমাদের এই সরকারকে ডিপ্লোম্যাটিক ফাইট করতে হবে। এবং আমাদের মানে অলরেডি সরকারের সেই শক্তিটা আছে কিনা, সেই সরকারের মানে এই সরকারকে আমরা যেভাবে দেখি যে ভারতের জন্য একটা নমনীয়তাও এই অবশ্যই সরকারের আছে। মনে হয়। হাসিনা আক্তার, আমি একটু ইন্টারফেয়ার করি, সরি। আজকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্ট যে আমি আমরা দেখেছি নিকট অতীতে দেখিনি। ওনারা বলেছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এটি পূর্ব পরিকল্পিত। যে আর যাই হোক, এই অন্তর্বর্তী সরকার পররাষ্ট্র বিষয়ক অত্যন্ত স্ট্রং রোল নিচ্ছে। না মামুন ভাই, আমি আপনার সাথে একমত, বাট এট দ্য সেম টাইম সব উপদেষ্টা একই কথা একই প্ল্যাটফর্মে নাই। আপনি যদি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াতের একটা স্টেটমেন্ট দেখেন, উনি গতকালকে একটা ইয়াতে বলেছেন যে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী নয়। এই কথাটা উনি বলেছেন। উনি এই কথাটা ভুল বলেছেন। উনি কেন এই কথাটা বলেছেন এটা আপনি এখন ডিক করেন, কারণ উনি কিন্তু 111-এর কুশলীবিদদের মধ্যে একজন ছিলেন, এবং ওইটা ছিল ভারতের মানে ভারতের সাপোর্টের সরকার। এবং আমি এই শাখাওয়াত স্যারের এই যে কথাটা তীব্র প্রতিবাদ জানাই। উনি এমন একটা সিচুয়েশন, যখন ভারতের উপরে আমাদের প্রচন্ড আগ্রাসন চলতেছে, আমরা ভারতীয় পণ্য বর্জন করতেছি, এন্ড আই স্যালুট তারেক ফর দ্যাট হিজ রোল অন দিস। আমি ফুললি সাপোর্ট করি এটা। আমি নিজেও আমেরিকাতে এখানে বসে এটা ক্যাম্পেইন করেছি, কিন্তু এখানে দেশে বসে একটা উপদেষ্টার পজিশনে বসে উনি এই কথাটা বলেছেন, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের জনগণের সাথে যে উপদেষ্টা সবাই এক রোলে নাই, এটা হচ্ছে তার প্রমাণ। উনি বলেছে বাংলাদেশের জনগণ ভারত বিরোধী নয়, বাংলাদেশের জনগণ 100% হবে, 99.99% হচ্ছে ভারত বিরোধী।
এবং এটাই আমাদের পলিটিশিয়ান এবং উপদেষ্টারা মাথার ভিতরে ঢুকাইতে পারতেছে না। হ্যাঁ, রিসেন্টলি আমাদের কিছু আবার শুনছিলেন মুস্তাফিজের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন পিলখানা থেকে নিয়ে এবং ভারতের যে রয়েছে তাদের সদস্যরা কিভাবে বাংলাদেশে ধরে তারা কিভাবে কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে সহ এবং বাংলাদেশের মানুষকে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। অনেকেই বলছে যে এই বাংলাদেশের মানুষ নাকি ভারতকে চায় এবং ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় এবং ভারতকে ভালোবাসেন। আসলে এই কথাটি সত্যিকারে কতটুকু সত্য এটি আপনারা বলবেন আমাদের কমেন্টে। এবং আমি বলবো যে এই বাংলাদেশের কোনো মানুষই চায় না যে ভারতের সাথে সম্পর্ক রাখতে এবং ভারতকে প্রাধান্য দিতে। আর এটি না রাখার কী কারণ? ভারতকে না রাখার কারণ একটাই, কারণ ভারত আমাদেরকে বছরের বছর যুগ যুগ ধরে কিন্তু বাংলাদেশের মানুষকে তারা কিন্তু সবসময় একটি খারাপ নজরে দেখেছে, অর্থাৎ এমনভাবে তাদেরকে শাসন করতে চেয়েছে, অর্থাৎ এই বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে তারা চাকর মনে করে এবং চাকরের মতো খাটাতে চায় এবং তাদের দাসত্ব করাতে চায়। এই বিষয়টি কিন্তু বাংলাদেশের মানুষ আজকে আর বুঝতে বাকি নেই এবং ভারত যে কখনো বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না এটি বাংলাদেশের প্রত্যেকটি জনগণই জানে। এজন্য ভারতের সকল কিছু বর্জন করার ডাক দিয়েছিল এই দেশের মানুষ এবং এখন পর্যন্ত ভারতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষ প্রতিবাদ করে যাচ্ছে এবং এই ছাত্র জনতা এই ভারতের যে সেই প্রভাবকে অবশ্যই রক্ষা করবে এবং ভারত এই মুসলমানদেরকে কোনোদিন শান্তিতে থাকতে তারা দিবে না। কারণ যখন মুসলমানরা শান্তিতে ঘুমায় তখন এই ভারতের হিন্দুদের মাথায় চুলকানি ওঠে, আর মাথায় যখন চুলকানি ওঠে তখন কিন্তু তারা ঠিক থাকতে পারে না, কি করবে সেটাও জানে না। আমি পরিশেষে একটি কথা বলতে চাই, ভারতের হিন্দুদের যে দাদাবাবুরা রয়েছেন তারা আসলেও তাদের যে সংখ্যালঘুরা রয়েছে তাদের প্রতি তাদের আসলেও কোনো টান নেই বা তাদের প্রতি আসলেও মায়া বলতে কিছু নেই, কিন্তু এখানে সমস্যা হলো তাদেরকে ইস্যু করে এই মুসলমানদের ক্ষতি করা, এটি তাদের বড় উদ্দেশ্য।